বিদায় নিয়ে চলে যায় মাহিবা। যাওয়ার সময় কাতর চোখে দেখে যায় আহমাদের রেখে যাওয়া বাইক। অফিসে ঢোকে আহমাদ। সকলেই কাজে ব্যস্ত। নিজ দেশকে যেয়ে বসলে তাকে খেয়াল করেন পাশের সহকর্মী। ইয়াসির সাহেব, আপনি কোথায় চলে গেছিলেন? কত ডাকলাম, বসও একবার আপনার খোঁজ করছিল। সেসব কথায় ধ্যান দেয় না আহমাদ, গুরুতর কণ্ঠে বলে, আমরা সবাই সকালে সিসিটিভি ফুটেজে দেখেছি। আমি কেন প্রজেক্টের কাজটা পেলাম না, এমনকি আমার ফাইলটা পর্যন্ত বস দেখলেন না, সেটা পরিষ্কার। আমাদের উচিত না বসের কাছে এই সম্পর্কে কথা তোলা। চকচক করে ওঠে সহকর্মীর মুখ। তিনি বলেন, আমিও তো এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো না শুনেই চলে গেলেন। সবাইকেই তো একটু জানাতে হবে। চলুন মির্জা সাহেবের ওখানে যে বলি, তাহলে একটু গোপনে বলা যাবে। চলুন। কথাবার্তা শেষ হলে কেউ হৈ হৈ করে ওঠে, কেউ প্রতিবাদ করা ঠিক হবে বলে জানায়, কেউ চুপ করে থাকে। ভয় পেলেও এই স্পর্শ অন্যায় মেনে নেওয়ার কথা বলে না। আহমাদ সামনে থেকে সকলকে নিয়ে বসের কেবিনে অনুমতি নিয়ে প্রবেশ করে। সরাসরি কথা শুরু করে, স্যার, আপনি বয়সে, সম্মানে, পদমর্যাদায় আমাদের থেকে অনেক উপরে। আপনার প্রতি বিশ্বাস রেখে আমরা সবাই প্রতিনিয়ত কাজ করে চলেছি। কিন্তু আজ সকালে আমার তৈরি করা ফাইল চেক না করেই আপনার মত দিয়ে দেয়া এবং সেই মেয়েটার সাথে গতকাল রাতের একটা ফুটেজ আমাদের সামনে এসেছে। আমরা আপনার থেকেই শুনতে চাই। ফুটেজ কথাটা শুনে লোকটা কি একটু চমকালো বোধহয়। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। আচ্ছা, কিসের ভয়? নিজের অস্বস্তিকর ঢেকে রেখে হুঙ্কার দিয়ে বললেন, আমার অফিসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কার এত সাহস আমি কি করছি না করছি সেটা চেক করে? হইচই করা দলটা চুপ হয়ে যায়। আহমাদ বলে, আমরা ইচ্ছে করে কেউ দেখিনি স্যার। আমার একটা জিনিস কাল রেখে গিয়েছিলাম, সেটা খোঁজার জন্যই ফুটেজ চেক করা। তবে চেক না করলে আপনার কাজটাও আমাদের চোখের সামনে আসতো না। ঘৃণা চেপে রাখা সম্ভব হয় না আমাদের পক্ষে। শেষ বাক্যে কিছুটা হলেও সেটা প্রকাশ পায়। ও তাই? এখন আপনি আমাকে জাজ করবেন? 2 টাকার কর্মচারী এখন আমাকে ঠিক ভুল শেখাবে? সেই সহকর্মী পেছন থেকে বলে, স্যার, অফিসটা আমাদের কাজের জায়গা। এখানে যদি আপনি এমন কাজ করেন, তাহলে সেটা আমরা কিভাবে মেনে নিতে পারি? ভয় কিংবা অস্বস্তির রেখা পেরিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুভূতি তখন অহংকারের দুনিয়ায় ভাসছে। টেবিলে হাত দিয়ে জোরে শব্দ করে উঠে দাঁড়ান। গর্জন করে বলেন, মিস্টার হোয়াট এভার, মেয়েকে দামি স্কুলে পড়াতে হলে অবশ্যই মোটা টাকা দরকার। সেটা কে দিচ্ছে? আমি। তাই আমার বিরুদ্ধে কিছু বলার আগে 100বার ভেবে নেবেন। আর এই যে আপনারা কান খুলে শুনে নিন, এটা আমার অফিস। আমি যা খুশি তাই করতে পারি। কারোর পছন্দ হলে থাকবেন, না হলে চলে যাবেন। কাউকে আমি আটকে রাখিনি। অ্যান্ড ইউ মিস্টার ইয়াসির, অফিসটা আপনার শ্বশুরবাড়ি না যে যখন খুশি আসবেন আর ইচ্ছা হলেই চলে যাবেন। প্রতিবাদ করতে এসেছেন কার বিরুদ্ধে? আমার। গুড। আপনাকে আপনার সাহসের জন্য একটা পুরস্কার অবশ্যই দরকার। জাস্ট আ মিনিট। মুহূর্তের মাঝে আহমাদ তার হাতে পায়ে রেজিগনেশন লেটার। আপনাকে এই অফিস থেকে বের করে দেওয়া হলো। ইজ দ্যাট ক্লিয়ার? পরপর গম্ভীর কণ্ঠে বলেন, লিভ। নাটকীয় সকল কাজের পর কেউ আর টু শব্দ করার সাহস পায় না। চাকরির মায়া ছাড়তে না পেরে অন্যায়কে মেনে নিয়েই চলে যান সকলে। এক টুকরো কাগজ হাতে বেরিয়ে যায় আহমাদ। সহকর্মীর চোখে দেখা যায় অপরাধ বোধ। অপেক্ষায় থাকা ইফাদের কাছে যে বলে, ওরা আমাকে বের করে দিয়েছে ইফাত। অসুস্থতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেনি। প্রেশারের সমস্যার কারণে কয়েকদিন থেকেই মালা বেগমের শরীর দুর্বল হয়ে পড়েছিল। ঘটনা হাসপাতালে যেই থামল। তবে মাহিবা যতক্ষণে পৌঁছেছে ডাক্তার ততক্ষণে ছাড়পত্র দিয়ে দিয়েছেন। কিছু ওষুধ সেবনের পরামর্শ দিয়ে কয়েকটা দিন বিশ্রাম করার নির্দেশ দিয়েছেন। সকল কার্যাদি শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বেলা গড়িয়ে গেল অনেকটাই। কোনো অপেক্ষা নেই, তারা নেই। তবে কোনো এক অজানা অস্থিরতার জন্য বারবার ফোনের দিকে তাকাচ্ছে মাহিবা। অস্থিরতা কি অজানা? আসলেই অজানা। ঘর বাড়ির অবস্থা দেখে মাহিবার মনে হলো এখানে কোনো নারীর বাস নেই। বাবা ভাই দুজন মিলে বাড়ির যাচ্ছে তাই অবস্থা বানিয়ে রেখেছে। দুর্বল শরীর নিয়ে মা সেসবে হাত লাগাতে পারেননি। কোনো রকম হাত মুখ ধুয়েই রান্না বান্নার কাজে লেগে পড়ল সে। অবস্থা যেমনই হোক, পেটকে আগে ঠান্ডা রাখা চাই। ভাত বসিয়ে দ্রুত হাতে 2 পদের তরকারি রান্না করে ফেলল। মাঝে মাঝে হাঁচি আসছে, লক্ষণ ভালো না। বুকটা ক্রমেই ভারী হয়ে আসছে। সবাইকে খাইয়ে মালা বেগমের ওষুধ হাতে নিল মাহিবা। মহিলাকে ওষুধ খাইয়ে নিজে খেতে গেল।
প্লেটে ভাত নিতে গেলেই মনের ক্যানভাসে অদৃশ্য রং তুলির আঁচড়ে ব্যক্তিগত পুরুষের চিত্র অঙ্কিত হয়ে গেল। লোকটা কি খেয়েছে কে জানে, রাগ করে তো বের হয়ে গেল, কোথায় আছে সেটাও জানে না। আর খেতে ইচ্ছে করলো না মেয়েটার, ক্ষুধা যেন মারা গেছে, মুখেও কেমন তিতকুটে স্বাদ লাগছে। কোনো রকমে সব গুছিয়ে নিজের ঘরে গেল। সালেহা বেগম মনে করে ইনহেলারটা দিয়ে দিয়েছিলেন, সেটা সামনে রেখে নিজের ব্যাগ থেকে বিশেষ একটা পোশাক বের করলো। কতক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে নিজ পোশাকের বদলে সেটা গায়ে জড়ালো। বিছানায় শুয়ে কাঁথা দিয়ে অর্ধেক শরীর ঢেকে একটা বালিশ মুখে চাপা দিল। খুব কষ্ট করে চেষ্টা করলো একটু ঘুমাতে, একটু বিশ্রাম দরকার। আহমাদের কণ্ঠে হতাশা ছিল নাকি অন্য কিছু ঠাউর করতে পারে না ইফাত। তরিত বলে, ভালো হয়েছে, ওই শালা ব্যাটারি কাজ করা লাগবে না। ভালো খারাপের কথা না, কথা হইল আমি এখন বেকার। দুশ্চিন্তার কথা ভাবতে বসলো ইফাত। কি করা যায়? নিজের চিন্তাকে চাপা দিয়ে ঝরঝরে কণ্ঠে বলল, আচ্ছা এই টপিক আপাতত বাদ দিয়ে, আল্লাহ চাইলে কাজ হবে। তুই এখন ভাবির সাথে একটু মিটমাট কর। ভাবনার মোড় ঘুরিয়ে যায় আহমাদের। তাই তো, মাহিবার কথা তো মাথাতেই আসেনি। তাহলে বাসায় যাই। হ চল জায়গা। ভালো কথা। তামিম শেয়ার কিনেছে? এখনো না, কিন্তু ওর আগ্রহে আছে, খোঁজ খবর করতেছিল, মনে হয় কিনবে অতি শীঘ্রই। আর ইশিকা, ওর বাবা মার কোনো খোঁজ পাওয়া গেছে? স্বাভাবিক ভঙ্গিতে হাসে ইফাত, কিন্তু সাধারণভাবেই একটা গভীর অর্থবহ কথা বলে ফেলে ছেলেটা। তাই যে হারায় তারে খোঁজা যায়, যে ইচ্ছে করে লোকায় তারে কেমনে পাই বল। অন্য মনস্ক হয়ে যায় আহমাদ। মেয়েটা তাহলে এতিম হয়ে গেল। বাড়ি ফিরে ব্যস্ত হাতে কলিং বেল চাপে আহমাদ। মাগরিব পেরিয়েছে বেশ কিছুক্ষণ হলো। মাহিবা কি করছে কে জানে। প্রতিদিন তো তার অপেক্ষায় থাকে, আজ থাকবে? নিজের ভাবনায় বিরক্ত হলো আহমাদ। জানা কথা, মেয়েটা কেন ওর অপেক্ষায় থাকবে? সে রাগ করবে, ঝগড়াও করতে পারে। প্রস্তুতি নেয় আহমাদ, মাহিবাকে মানানোর কৌশল ভাবতে থাকে। সেই ক্ষণে দরজা খুলে দেন সালেহা বেগম। বহুদিন পর দরজার ওপাশে মাকে দেখে যেমন অবাক হয় তেমনই হতাশ হয় আহমাদ। মেয়েটা এত রেগে আছে, দরজাটাও খুলতে এলো না। স্বাভাবিক ভঙ্গিতে সালাম দিয়ে চলে যেতে গেলেই সালেহা বেগমের প্রশ্নের মুখোমুখি হয় সে। কিরে, সকালে এগুলো পরে গেছিলি নাকি? সালেহা বেগমের দৃষ্টি আহমাদের পরনের পোশাকের দিকে। ইতস্তত করে আহমাদ বলে, মায়া বাড়ি গিয়েছিলাম, বৃষ্টির ভেতরে ভিজে গেছিলাম, তাই ইফাদের জামা কাপড় পরে আসলাম। ও, তা তোর ফোন কই? মানুষ মরে গেলেও তো খবর দেওয়ার উপায় নেই। সালেহা বেগমের কণ্ঠে স্পষ্ট ক্রোধ। সংকুচিত হয়ে যায় আহমাদ। পানিতে ভিজে বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে নাকি জানি। কি সুন্দর, সবাই নিজের মন মর্জি মতো চলছে। ভালো, খুব ভালো। মায়ের উত্তপ্ত মেজাজের কারণটা ধরতে পারে না আহমাদ। হঠাৎ এমন রেগে গেছে কেন? তার ভাবনার মাঝেই ফোন কলের শব্দে ঘরে চলে যান সালেহা বেগম। এদিক সেদিক তাকিয়ে মাহিবাকে পায় না আহমাদ। মেয়েটা গেল কোথায়? নিজ ঘরে গেলেও সেখানে খুঁজে পায় অন্ধকারের রাজত্ব। বাতি জ্বললে দেখতে পায় প্রতিদিনের গোছানো ঘরের অগোছালো রূপ। ঘরের আকর্ষণ নেই, মাহিবাই তো এই ঘরের প্রধান আকর্ষণ। বারান্দায় খুঁজেও না পেলে ভয় পেয়ে যায় আহমাদ। মনে ভয় বাসা বাঁধে। মাহিবা চলে যায়নি তো? অগোছালো অনুভূতি নিয়ে মায়ের ঘরের সামনে আসে সে। ঢোকার আগেই উচ্চ কণ্ঠে ডেকে প্রশ্ন করে, মা, মা, মাহিবা কোথায়? কানে ফোন নিয়েই সালেহা বেগম ইশারা করেন আস্তে কথা বলতে। অস্থির আহমাদ পড়তে থাকা আয়েশার কাছে বলে, এই তোর ভাবিমণি কোথায় রে? বই থেকে মুখ উঠিয়ে নিষ্পাপ কণ্ঠে আয়েশা বলে, ভাবিমণি তোর বাবার বাসায় গেছে। স্তব্ধ হয়ে যায় আহমাদ। চোখের অস্থির নড়াচড়া থেমে যায় হঠাৎ করেই। বজ্র হতের ন্যায় শুনে ভাবিমণি তো বাবার বাসায় গেছে। সত্যি মেয়েটা চলে গেল, আর আসবে না? অদ্ভুতভাবে ভয় পেয়ে যায় আহমাদ। কিসের ভয় সে জানে না, জানতে চায় না, শুধু জানে মাহিবার থেকে ক্ষমা চাইতে হবে। খুব দেরি হওয়ার আগেই মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই আহমাদ, সালেহা বেগমের উচ্চ কণ্ঠে হুঁশে আসে আহমাদ। অভিব্যক্তিহীন চোখে তাকায় মায়ের দিকে। মাহিবার মা খুব অসুস্থ। আজকে সকালে ভাই সাহেব ফোন দিয়েছিলেন, ওই জন্যই মেয়েটাকে নিয়ে গেলেন। উনি মানে বাবা এসেছিলেন? আহমাদের উৎকণ্ঠিত স্বর। না, মাহির এসে নিয়ে গেল। তোর কাছে কতবার ফোন করলো মেয়েটা? তোর সেই আক্কেল থাকলে তো যা ওর সাথে একবার কথা বল। আহমাদ ভুলে গেল তার চাকরি নেই, আয় করার উৎস নেই, পরিবারের দায়িত্ব পালন করার মাধ্যম নেই। মাহিবা তাকে ফোন করেছিল, এতটুকু শুনেই অন্তরে অদ্ভুত এক প্রশান্তি অনুভব করলো আহমাদ। প্রশান্তির ধরনটা নির্মল, খুব শান্ত, সুন্দর। ঘটনা কোনো রকম শুনেই নিজের ঘরের দিকে ছুটল সে। ভালো করে হাত মুখ ধুয়ে সজীব হওয়ার চেষ্টা করলো।
মাহিবা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। এতটুকু কথা যে কি আনন্দ কি আশা তাকে দিয়েছে সে কিভাবে বোঝাবে। জামাকাপড় পাল্টে ছুটল সদর দরজার দিকে। সালিয়া বেগম দেখে পথ রোধ করলেন। এখন আবার কই যাচ্ছিস? মাহিবার সাথে একটু দেখা করতে হবে। ওদের ওখানে কি অবস্থা কে জানে, একটু যাওয়া দরকার না? তা ঠিক, যাচ্ছিস যখন দু একটা জামা কাপড় নিয়ে যা। দু একদিন থাকতে হলে থেকে আসবি। অফিস না হয় ওখান থেকেই করলি, কি বলিস? আচ্ছা। বুদ্ধি ভালো লাগলেও শেষ কথায় ভাবুক হয়ে যায় আহমাদ। তার যে আর কোনো অফিস নেই, মাকে কিভাবে জানাবে। গোছগাছ করে রওনা দেয় শ্বশুর বাড়ির পথে। সালেয়া বেগমও সমর্থন করেন। মাহিবার কোনো বড় ভাই নেই, মাহিদ ছোট। এখন আহমাদের দায়িত্ব ওই পরিবারের পাশে থাকা। ছেলেটা নিজের দায়িত্ব পালন করুক। মাহিবাকে ছাড়া এই প্রথম শ্বশুর বাড়িতে। তবে আশাই তো হয়েছে মোটে একবার। কিছু নিতে হবে নাকি সেই দ্বিধাদ্বন্দ্বে অনেকটা সময় কাটায় আহমাদ। শেষমেশ ভাবে রোগী দেখতে গেলে তো অন্তত ফলমূল নিতে হয়, সেটুকু না হয় নেওয়া যাক। নিজ বুদ্ধিতে কয়েক প্রকার ফল কিনে শ্বশুর বাড়িতে করা নাড়ে। দরজা খোলে মাহিদ। তাকে দেখেই ঝকঝকে এক হাসি দিয়ে বলে, আরে দুলাভাই। টেনে টেনে লম্বা করে সালাম দেয় মাহিদ। শুনেই আহমাদের মনে হয় ছেলেটা কোনো ফন্দি করছে তাকে ফাঁসানোর জন্য। জোর করে হেসে সালামের উত্তর নেয়। কিছু বলার আগেই ভিতরে প্রবেশ করে। ভিতরে ভিতরে সে উত্তেজিত, উৎকণ্ঠিত। মাহিবা কোথায়? আহমাদকে আশেপাশে চোখ বুলাতে দেখে দুষ্ট হাসে মাহিদ। কাছে এসে হাতের ব্যাগ নিয়ে বলে, কি এনেছেন দুলাভাই, দেখি তো। হঠাৎ ব্যাগে টান দেওয়ায় ভরকে যায় আহমাদ। তখনই মাহিদ কাঁদো কাঁদো সুরে বলে, আমার চকলেট কই দুলাভাই? থতমত খায় আহমাদ। ছেলেটা আস্ত একটা পাজি। চকলেট না ছাই, সব আহমাদকে জ্বালাতন করার ধান্দা। আহমাদ বোঝে না মনে করেছে? সে সবই বোঝে, বেচারা শুধু কিছু বলতে পারে না। ইতস্তত করে আহমাদ বলে, পরের বার আনবো ইনশাআল্লাহ। মা কোথায়? চলো দেখা করে আসি। মালা বেগম ততক্ষণে ঘুম থেকে উঠেছেন। শ্বশুর শাশুড়ির সাথে কুশল বিনিময় করেও হতাশ হয় আহমাদ। মাহিবা এখানেও নেই। আজানের সুর ভেসে এলে কথা সংক্ষেপ করে সকলে। শ্বশুরের আহ্বানে মসজিদে যেতে হয়। আশ্চর্য, মেয়েটার সাথে দেখাই হচ্ছে না। নামাজ সেরে আসার পর শাশুড়ি জানান ওষুধ খাওয়ার জন্য তিনি আগে আগে খেয়ে নিয়েছেন। আহমাদ যেন অবশ্যই খেয়ে নেন সে বিষয়ে জোর দেন। পাশাপাশি মাহিবাকে ডেকে তুলতে বলেন। মেয়েটা সেই যে ঘুমিয়েছে, আর ওঠার নাম গন্ধ নেই। এতক্ষণে মাহিবার কথা ওঠায় স্বস্তি পায় আহমাদ। বুক ভরে দম নিয়ে মাহিবার ঘরে নবে মোচড় দেয়। সাথে সাথে অন্ধকারে তলিয়ে যায় দৃষ্টি। হাতড়ে হাতড়ে সুইচ টিপে আলো জ্বেলে দেয়। দরজা আটকে পেছন ঘুরতেই থমকে যায়। শার্ট পরে কেউ একজন শুয়ে আছে। অর্ধেক শরীর কাঁথার নিচে, মাথা বালিশে ঢাকা। ফিরে যেতে গিয়েও এগিয়ে যায় আহমাদ। এটা তো মাহিবারই ঘর, অন্য কেউ থাকার প্রশ্নই আসে না। শুয়ে থাকা মানুষটার অনেকটা কাছে গেলে সূক্ষ্ম একটা জিনিস তার নজরে পড়ে। তাতেই চমকে ওঠে সে। সাদা রঙের শার্টের কলার ওঠানো, ভাঁজ করা হয়নি সেটা। সেই কলারের মাঝ বরাবর লাল একটা দাগ, খুবই ছোট। কিন্তু আহমাদের চোখ এড়ায় না, কারণ এটা তো তারই শার্ট। আস্তে করে বিছানায় বসে মুখ থেকে বালিশ সরিয়ে দিতেই মাহিবার কোমল মুখশ্রী চোখের পাতায় ধরা পড়ে। অপলক তাকিয়ে থাকে আহমাদ। কাত হয়ে শুয়ে থাকা মাহিবার বাম গালে হাত নিয়ে যায়। এখানে আঘাত করেছিল না সে? জায়গাটা একটু ফুলে গেছে। অপরাধ বোধে ছেয়ে যায় আহমাদের মন। কতটা ব্যথাই না পেয়েছে মেয়েটা, যতটা না শারীরিক তার চেয়েও বেশি মানসিক। গালে হাত বুলাতেই বুঝতে পারে শরীর অনেকটা গরম। কপালে গলায় হাত দিলে জ্বরের আক্রমণ বোধগম্য হয়। মেয়েটার জ্বর এলো কিভাবে? নত কণ্ঠে কোমল সুরে ডাকে, মাহি, মাহি ওঠো। বেশ কয়েকবার ডাকার পর পিটপিট করে চোখ খোলে মাহিবা। সামনে ঝুঁকে থাকা আহমাদের গালে নিজের জ্বর তপ্ত হাত ছুঁয়ে বলে, আপনি আজকেও আমার স্বপ্নে এসেছেন? কেন এসেছেন? আজকে আপনাকে নিয়ে আমি স্বপ্ন দেখব না। কণ্ঠস্বর ভাঙা ভাঙা। কথা বলতেও থেমে থেমে শ্বাস নিতে হচ্ছে। জ্বর তপ্ত হাতের ছোঁয়ায় কেঁপে ওঠে আহমাদ। ভাঙা ভাঙা অভিমানী কণ্ঠের বিপরীতে বলে, কেন? আজ আমি কি করেছি? জানেন না? আমাকে মেরেছেন। কেন? আমি ব্যথা পাইনি মনে হয়। এই দেখুন, গাল লাল হয়ে গেছে। কথা বলতে বলতেই আঘাতপ্রাপ্ত স্থান দেখায় মাহিবা। মুখ ঘুরিয়ে নালিশ করতে থাকা সেই আদলে চেয়ে আহমাদ আরও অনুশোচনায় ভোগে। দুই হাতে মেয়েটাকে জড়িয়ে নিয়ে বসায় আহমাদ। ভীষণ কোমল সুরে বলে, আমি ক্ষমা চাইতে এসেছি মাহি। আমাকে ক্ষমা করবে না? মাহিবা উত্তর করে না। তার চোখ বুজে আসে। আস্তে করে মেয়েটাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায় আহমাদ। চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। আধো ঘুম আধো জাগরণ, জ্বরের প্রভাব সব মিলিয়ে এক অদ্ভুত ঘোরে ছিল মাহিবা। চোখে মুখে পানির অস্তিত্বে সেটা হ্রাস পেতে শুরু করে। পুরোপুরি ধ্যান ফিরলে চোখ মেলে সরাসরি আয়নায় তাকায়।
নিচের একদম পাশেই অতি পরিচিত পুরুষ চেহারাটা দেখে চমকে যায় মেয়েটা। হুট করে দূরে সরে যেতে চাইলে দেখে সে আহমাদের বাহুবন্ধনে আবদ্ধ। লোকটা তার একদম সামনে। আসলেই আপনি আপনি সত্যি এখানে? বেশ স্বাভাবিক মাহিবার স্বর, এতক্ষণে জড়ানো ভাবটা নেই। মেয়েটাকে চমকে গেছে, হাসে আহমাদ। হ্যাঁ, সত্যি আমি এখানে। দ্রুত দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকায় মাহিবা। এতক্ষণের কথোপকথন পুরোটাই তার মনে আছে, সেটা স্বপ্ন ছিল না, লোকটা আসলেই এখানে ছিল। লজ্জা পায় মেয়েটা, দৃষ্টি মেলাতে চায় না। মাহিবাকে নিয়ে ঘরে আসে আহমাদ, বিছানায় নিজের কাছে বসিয়ে ডাকে। মাহি, নরম সুর, নতুন সম্বোধন। চমকে যায় মাহিবা, বিস্মিত দৃষ্টি অবচেতন মনেই চলে যায় আহমাদের আদলে। কুসুম কোমল কণ্ঠে আহমাদ বলে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মাহি। ভীষণ জঘন্য একটা কাজ করে ফেলেছি নিজের অজান্তেই, কিন্তু যেভাবেই হোক করেছি। কাজটা করা আমার একদমই উচিত হয়নি। তোমার কোনো দোষই ছিল না, সব দোষ আমার। আমাকে কি ক্ষমা করবে না মাহি? আবার সেই ডাক, সেই হৃদয়গ্রাহী সুর, অসাধারণ মায়া মাখা সেই সম্বোধন অগ্রাহ্য করার শক্তি পায় না মাহিবা। আজ পর্যন্ত কেউ তো এভাবে ডাকেনি, কেউ না। আই অ্যাম রিয়েলি সরি মাহি, ক্ষমা করে দাও প্লিজ। আর এমন হবে না, ইনশাল্লাহ। চোখের পলক ফেলতে ভুলে গেছে মাহিবা। আহমাদ এ পর্যন্ত তার সাথে একবারে এত কথা বলেছে কখনো? মনে পড়ে না মেয়েটার। খোলা চোখে জল জমে আসে, নীরবতায় ভয় পায় আহমাদ। ক্ষমা করবে না মাহি? শ্বাস আটকে আসতে চায় মাহিবার। লোকটা মাহি ডেকে তাকে বাজেভাবে জড়িয়ে ফেলছে। কি দৌড় করুন স্বরে ডেকে চলেছে। উফ, বুঝে আসা কণ্ঠ দিয়ে কথা আসে না। মাথা উপর নিচ নাড়িয়ে ইতিবাচক উত্তর দেয়। অস্থির আহমাদ মাহিবার হাত ঝাঁকিয়ে বলে, কথা বলো মাহি। করেছি, ক্ষমা করেছি। সত্যি? উৎফুল্ল আহমাদ সেই উচ্ছ্বসিত আদলে তাকায় মাহিবা। ছেলেটা আনন্দে উষ্ণ পরশ দেয় আঘাত দেওয়া স্থানে। পরপরই বলে, আমি আর এমন করবো না মাহি, কখনো না। রৌদ্রোজ্জ্বল দিন, খড়খড়ে রোদ পানির তৃষ্ণা বাড়াচ্ছে হু হু করে। বাড়ির ছায়ায় দাঁড়িয়ে হাফ ছাড়ল আহমাদ। ছাতা বন্ধ করে কলিং বেল চাপ দিল। কপালে দল গঠন করা ঘামকে হাত দিয়ে সন্তপর্ণে ছত্রভঙ্গ করল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময়ের কাঁটা 3টার ঘরে। সময় ঠিকই আছে তাহলে। যাক, টিউশনিতে পান থেকে চুন খসলেই অভিভাবক মুখের লাগাম ছেড়ে দেয়। সেখানে সময়ের কাঁটা একটু এদিক ওদিক হওয়া খুব ভয়াবহ বিষয়। যদিও পরিচিতি এই অভিভাবক কিছু বলেন না, তবুও আহমাদ ততষ্ট থাকে। মনে হয় এক্ষুনি বলবেন, 1 মিনিট দেরি করার কারণে আপনার মাইনে থেকে 100 টাকা কেটে নেওয়া হলো। 100 টাকাও এখন খুব বড় একটা অঙ্ক। বেলা 3টার রোদে ভার্সিটি থেকে পুরো রাস্তাটুকু সে হেঁটে আসে মাত্র 40 টাকা বাঁচানোর জন্য। মাত্র মাস শেষে এটা জমে হয় 1200, বছর শেষে হয় 14,600 টাকা। মোটেই মাত্র নয়। টাকা এলেই আমরা বুঝতে পারি, বাঁচলে ধরতে পারি না। কিন্তু আহমাদ এখন প্রতি কাজের ফাঁক ফোকর থেকে টাকা বাঁচানোর চেষ্টায় আছে। পাশের বিল্ডিংয়েই নিজের বাড়ি, চাইলে একটু বিশ্রাম নিয়ে আসা যায়, কিন্তু তাতে এই টিউশনি হাতছাড়া হয়ে যাবে, যেটা এখন আহমাদের জন্য ভয়াবহ ব্যাপার। আর কোন কোন জায়গা থেকে টাকা বাঁচানো যায় ভাবতে ভাবতেই বাড়ির দরজা খুলে গেল। এই যে এতক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হলো, এতে কিছুই বলা যাবে না, কারণ এখানে সে প্রার্থী। তাকে মুখ বুজে হাত পেতে নিতে হবে, টুস শব্দও করা বারণ। কেমন আছেন আহমদ ভাই? ভালো। রাজু কই? দরজা খুলেছে রাজুর বড় বোন কলি। ক্লাস 7 পড়ুয়া রাজুকে সে পড়াচ্ছে মাস 3 হবে। কলি এবার এসএসসি পরীক্ষার্থী। পাশাপাশি থাকার সুবাদে চেনা জানা আছে। তবে বাড়ির ভেতরে আনাগোনা হওয়ার কারণে আহমাদ এই বাড়ির মানুষগুলোকে আরেকটু বেশি চিনেছে। তাতে বিশেষ লাভ না হলেও কলি মেয়েটার থেকে সতর্ক দূরত্ব বজায় রাখতে হবে, এটা বেশ বুঝতে পেরেছে। মেয়েটার হাবভাব ভালো না। এতটুকু একটা মেয়ে কেমন অন্যরকম করে তার দিকে তাকিয়ে থাকে। এই যে এখন ঘেমে গেঞ্জি বুকের সাথে লেগে আছে, সেদিকে একভাবে চেয়ে আছে। আমাদের মন চায় একটা চাদর পরে আসতে, তাতে যদি মেয়েটার অস্বস্তি ভরা চাউনি থেকে বাঁচা যায়। কিন্তু এতেও সমস্যা আছে, পাগল বলে তাকে টিউশনি থেকে বাদ দিয়ে দিতে পারে। তাই এই চিন্তাও বাতিল। গলা খাকারি দেয় সে। ধ্যান ভাঙলে কলি বলে, ভেতরে আসুন। ভিতরে ঢুকে সরাসরি নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় বসে আহমাদ। চারপাশে সব বেডরুম, মাঝের ড্রয়িং রুমে একটা টেবিল চেয়ার রাখা, একদম খাপছাড়া ভাবে। আহমাদ বোঝে কেন রাখা। মাঝে মাঝেই রাজুর মা মাথার পেছনে দাঁড়িয়ে থাকে, দেখতে থাকে আহমাদ কিভাবে পড়ায়, কি বলে। তখন ভীষণ অস্বস্তি হয় তার, বলতে ইচ্ছে করে, আপনি প্লিজ লুকিয়ে দেখুন। এভাবে কাকতারুয়ার মতো দাঁড়িয়ে থাকলে আমার নিজেকে কাক মনে হয়।
কিন্তু সেটা বলা যায় না। অনেক কিছুই জীবনে ইচ্ছে হয়, কিন্তু সেগুলো সব করা যায় না। এতক্ষণেও রাজু বা তার মা কাউকেই চোখে পড়ল না আহমাদের। কলির সাথে কথা বলার কোনো ইচ্ছে না থাকলেও বলতে হয়। অনেক কিছুর ইচ্ছে থাকলেই যেমন করা যায় না, তেমনি অনিচ্ছা সত্ত্বেও জীবনকে অনেক কিছু করতে হয়। অন্যদিকে তাকিয়ে আহমাদ জিজ্ঞেস করে, রাজু কই? ওকে ডেকে দাও। রাজু তো বাসায় নেই। কলির স্বাভাবিক উত্তর স্বাভাবিকভাবে নিতে পারে না আহমাদ। বাসায় নেই মানে?